বাংলাদেশের রিজার্ভ চুরির অর্থ ফেরত না দিতে মামলার প্রস্তুতি নিচ্ছে ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংক। সিএনএন-এর খবর প্রকাশ, সিদ্ধান্তের কঠোর সমালোচনা দেশটি গণমাধ্যমে। প্রতি বছর অর্ধেকের বেশি আসন খালি থাকছে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বাণিজ্যিক মনোভাবকে দুষছেন সংশ্লিষ্টরা, আইনি দুর্বলতায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছে ইউজিসি। সীমান্তে কঠোর নজরদারির পরও ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। স্থানীয়দের অভিযোগের আঙুল বিদেশি এনজিওগুলোর দিকে। এবং স্বাধীনতার ৪৫ বছরেও অনেকটা ব্রিটিশ আমলের আদলেতেই চলছে স্থানীয় সরকার ব্যবস্থা। অবকাঠামোগত উন্নয়ন হলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, শুরুতেই জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যেমন পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে সকাল 10টা 30-এ লেনদেন শুরু হওয়ার পর থেকে 30 মিনিট অতিবাহিত হয়েছে। এর মধ্যে তিনটি সূচকই ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি এক্স, ডিএসসি সরিয়া ভিত্তিক সূচক এবং ডিএসসি 30 ইন্ডেক্স, তিনটি ইন্ডেক্সই আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই লেনদেন শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি 0.15 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4830 পয়েন্টে। একই ধারাবাহিকতা রয়েছে ডিএসসি সরিয়া ভিত্তিক সূচক, এখানে 0.19 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1151 পয়েন্টে। একই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি ডিএসসি 30 ইন্ডেক্স, এখানে 0.46 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1788 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 120 কোটি টাকা, যার মধ্যে দর বেড়েছে 133টি প্রতিষ্ঠান, দর কমেছে 65টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 46টি প্রতিষ্ঠান। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ার তালিকার যে কোম্পানিগুলো অবস্থান করছে তাদের নামগুলো জানিয়ে দিই। তাহলে দেখতে পাচ্ছি 1 নম্বরে অবস্থান করছে বিবিএস, যার সর্বশেষ লেনদেন 44 টাকা 80 পয়সায়, সর্বোচ্চ 45 টাকা 20 পয়সা হলো, সর্বনিম্ন 43 টাকা 70 পয়সা। গতকাল এই প্রতিষ্ঠানটি 43 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকে কিন্তু কিছুটা দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির। পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি টপ 20-র 2 নম্বরে রয়েছে লাফার্জ শর্মা, যার সর্বশেষ লেনদেন 81 টাকা 10 পয়সা, সর্বোচ্চ 81 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন 79 টাকা 90 পয়সা। গতকাল 79 টাকা 90 পয়সা সর্বশেষ লেনদেন হয়েছিল। গতকালের সঙ্গে আজকের কিন্তু সর্বনিম্ন শেয়ার লেনদেনের একটি সামঞ্জস্য আমরা দেখতে পাচ্ছি। তালিকা 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানটি উঠে এসেছে শাহ ডেনিম, যার সর্বশেষ লেনদেন 67 টাকা 70 পয়সা, সর্বোচ্চ দর 69 টাকা এবং সর্বনিম্ন 67 টাকা 30 পয়সায় লেনদেন হচ্ছে। বিডি কম রয়েছে তালিকার 4 নম্বরে, সর্বশেষ 26 টাকা 20 পয়সা লেনদেন নিয়ে। সর্বোচ্চ দর এই প্রতিষ্ঠানটির উঠেছে 26 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন 25 টাকা 30 পয়সায় লেনদেন হলেও গতকাল এই প্রতিষ্ঠানটি 25 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির। তালিকার পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি আরএসআরএম স্টিল, যার সর্বশেষ লেনদেন 51 টাকা এবং সর্বোচ্চ দর 51 টাকা 40 পয়সায় লেনদেন হলেও সর্বনিম্ন 49 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে আজকের। অরিন ফার্মা রয়েছে তালিকার 6 নম্বরে 41 টাকা 20 পয়সা দর নিয়ে। সর্বোচ্চ দর এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি 41 টাকা 60 পয়সায়, সর্বনিম্ন 40 টাকা 70 পয়সা হলো 41 টাকা 50 পয়সায় ছিল গতকাল এই প্রতিষ্ঠানটির সর্বশেষ লেনদেন, অর্থাৎ গতকালের তুলনায় আজকে কিন্তু কিছুটা দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির। পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি জিএসএল, যার সর্বশেষ লেনদেন 47 টাকা 90 পয়সায়, সর্বোচ্চ 48 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন 43 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটির। ইফাদ অটোস রয়েছে তালিকার 8 নম্বরে, যার সর্বশেষ লেনদেন 84 টাকা 20 পয়সায়, সর্বোচ্চ 84 টাকা 50 পয়সা লেনদেন হলেও সর্বনিম্ন 83 টাকা 50 পয়সা লেনদেন হয়েছে। গতকাল এই প্রতিষ্ঠানটির 83 টাকায় সর্বশেষ লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির। তালিকার পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল টিউবস, এই প্রতিষ্ঠানটি 142 টাকা 30 পয়সায় সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ 146 টাকা 90 পয়সায় লেনদেন হলেও 140 টাকা 50 পয়সা আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর। 145 টাকা 80 পয়সায় গতকাল সর্বশেষ লেনদেন হয়েছিল এই প্রতিষ্ঠানটির, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর কমেছে এই প্রতিষ্ঠানটির। পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, যার 22 টাকা 30 পয়সা সর্বশেষ দর নিয়ে তালিকার 10 নম্বর অবস্থান করছে। যদিও প্রতিষ্ঠানটি 22 টাকা 40 পয়সা সর্বোচ্চ দরে এখন পর্যন্ত উঠেছে এবং সর্বনিম্ন 22 টাকায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটি। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ার তালিকার প্রথম 10টির অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। চলে যাচ্ছি পরবর্তী খবরে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থের ব্যাপারে আইনি লড়াই করতে যাচ্ছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি। আরসিবিসির আইনজীবী থিয়া দায়েবকে উদ্ধৃত করে এমন সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন ফিলিপাইন। বাংলাদেশকে অর্থ ফেরত দেওয়ার কোনো দায় নেই আরসিবিসির, বরং বাংলাদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কথা বলেন তিনি। যদিও দেশটির স্থানীয় পত্রিকা ইনকোয়ারির সম্পাদকীয়তে আরসিবিসির এমন অবস্থানের সমালোচনা করা হয়েছে। সেখানে বলা হয় বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় আরসিবিসির দায় পরিষ্কারভাবে প্রমাণিত। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে $10 কোটি 10 লাখ চুরি হয়, যার $6 কোটি 58 লাখ এখনো ফেরত পাওয়া যায়নি। Bangladeshi bank authorities requested the Fed and প্রতি বছর অর্ধেকের বেশি আসন খালি থাকছে দেশে প্রায় সবকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অনুন্নত প্রাতিষ্ঠানিক কাঠামো এবং বাণিজ্যিক মনোভাবের কারণেই এমনটা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আইন সংস্কারের অভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান। আশরাফুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন আজহার লিমন। পুরান ঢাকায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেয়েছে 1993 সালে। সরকারের কাছ থেকে 3000 আসনের অনুমতি নিলেও বিশ্ববিদ্যালয়টিতে গেল শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে মাত্র 138 জন। বর্তমানে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা 350 এর মতো। এভাবে শতকের কিংবা 1000-এর ঘরে শিক্ষার্থী নিয়ে চলছে দেশের কমপক্ষে 32টি বিশ্ববিদ্যালয়। প্রতি বছরই যে প্রতিষ্ঠানগুলোতে অপূর্ণ থাকছে গড়ে 57% আসন। ইউজিসির সর্বশেষ তথ্য মতে স্নাতক ও স্নাতকোত্তর মিলে আসন সংখ্যা যেখানে প্রায় 2,80,000, সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা 1,20,000-এর মতো। কিন্তু কেন নির্ধারিত আসনের বিপরীতে শিক্ষার্থী পাচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলো? অনেকগুলো ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসের জমি কিনেছে, স্থায়ী ক্যাম্পাস করেছে, অনেকে পুরোপুরি শিফট হয়েছে, অনেকে আংশিক শিফট হয়েছে। তো সেদিক থেকে ইউনিভার্সিটি উদ্যোক্তা পরিবারেরও মূল লক্ষ্যটা ছিল এখন বা আছে স্থায়ী ক্যাম্পাসের দিকে। শুধু মেয়েদের জন্য আজকে যদি আমরা এটা খুলে দেই যে ছেলে মেয়ে আসতে পারবে, তাহলে কিন্তু আমি জানি যে অনেক আমরা ছাত্রছাত্রী পাবো। অবশ্য শিক্ষার্থীরা বলছেন ভিন্ন কথা। বিএ শেষ করে যদি এটাতে কোনো ভালো কোনো সেক্টরে জব না করতে পারি, তো এটাতে পড়াশোনার কোনো মানেই হয় না। অনেক প্রতিষ্ঠান এই ইউনিভার্সিটিগুলোর নাম শুনলেই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টই করে না। শিক্ষাবিদরা বলছেন এমন পরিস্থিতিতে শীঘ্রই যথাযথ পদক্ষেপ না নিলে দীর্ঘমেয়াদে বড় ক্ষতির মুখে পড়বে বেসরকারি খাতের উচ্চশিক্ষা ব্যবস্থা। সিট সংখ্যা বাড়িয়ে 3টা সেমিস্টারে ভর্তি করে তাদের ফিস দিয়ে ইউনিভার্সিটিকে রান করানোর একটা চেষ্টা করা হয়। সেটা আসলে ইউনিভার্সিটি রানও করা হয় না, কোয়ালিটিও মেনটেন করা ডিফিকাল্ট হয়। নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থের অভাবে সেখানে ভর্তি হতে পারে না, আবার সাইনবোর্ড সর্বস্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যায় না। গুণগত মান ধরে নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে হবে। তবে ইউজিসি বলছে আইনগত সীমাবদ্ধতার জন্য ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমরা এখন যে আমাদের আইনের কাঠামো আছে সেই কাঠামোর ভিত্তিতে আমরা সরাসরি কোনো এক্সিকিউটিভ সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের তো আইনগত কাঠামো যেটা সেটা ঠিক করতে হবে, টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে, টাস্ক ফোর্স যেটা আছে সেটাকে যদি কার্যকর করি তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু 1992 সাল থেকে 2011 পর্যন্ত এ 2 দশকে অনুমোদন পেয়েছে 52টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এরপর 2012 থেকে 2016 এই 5 বছরেই অনুমোদন দেওয়া হয়েছে 43টি নতুন বিশ্ববিদ্যালয়ে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও কোস্টগার্ডের কঠোর নজরদারির পরও ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। স্থানীয়দের অভিযোগ, কক্সবাজার জেলায় অবস্থিত বিদেশি এনজিওগুলো দালালদের অর্থ সহায়তা দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রেখেছে। তবে এ ব্যাপারে সংস্থাগুলোর কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা না বললেও পুলিশ বলছে এনজিওগুলো কার্যক্রমে নজরদারি বাড়ানো হচ্ছে। সুজুদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের পর সীমান্তের টেকনাফ অংশের 54 কিলোমিটার এবং উখিয়া অংশে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বিজিবি ও কোস্টগার্ডের কড়া নজরদারি। কিন্তু তারপরও ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। দালালদের সহযোগিতায় প্রতি রাতেই বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। স্থানীয়দের অভিযোগ, বিদেশি এনজিওগুলো দালালদের অর্থ সহায়তা দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করছে।
দিনে যখন বিজিবি সীমান্তে কড়া পহরা, রাতের অন্ধকারে বিভিন্ন পথ দিয়ে সীমান্তের পয়েন্ট দিয়ে তারা দালালদের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। কতগুলো লোক আছে যেগুলো চিহ্নিত দালাল, এখানে তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে থানায়, ওইসব লোক দিয়ে এই রোহিঙ্গা অনুপ্রবেশ করাচ্ছে। সিএফ, তারপরে যেমন আসলে মুসলিম এইড, তারপরে আসলে আইএমও, হ্যাঁ, এরা কিন্তু রোহিঙ্গাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করছে, কারণ রোহিঙ্গা আসলে তাদের লাভ আছে। বিদেশি এনজিও বিভিন্ন কলাকৌশলে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ স্থানীয় এ জনপ্রতিনিধিরও। বিদেশি এনজিওরা উস্কানি দিচ্ছে, বাংলাদেশ সরকারকে প্রেসার দিচ্ছে, বিদেশিরা বার্মাকে প্রেসার দিতে পারতেছে না কেন? এই যে কষ্ট আমাদের রোহিঙ্গা নিয়ে, আর এগুলি আমাদের বাড়েন, এটা নিয়ে আমরা আর নতুন করে কোনো রোহিঙ্গা আসতে দেওয়ার পক্ষে আমরা নই। অবশ্য এ ব্যাপারে বিদেশি এনজিওগুলোর কোনো কর্মকর্তাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে পুলিশের এ কর্মকর্তা জানালেন, এনজিওদের কার্যক্রমে নজরদারি বাড়ানো হচ্ছে। বিভিন্ন রকমের দালালদের ব্যাপারে তথ্য পাচ্ছি, সংগ্রহ করতেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। মিয়ানমার থেকে অবৈধভাবে আসা 2 লক্ষাধিক রোহিঙ্গার বসবাস কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। এসব রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে বিদেশি সংস্থাগুলো। সময় সংবাদ, কক্সবাজার। এ সময় বাণিজ্যে আরো যা থাকছে। সৌরবিদ্যুতের আলোয় ভাসল ভোলার মনপুরার 4 শতাধিক পরিবার। পুরো উপজেলাকে অন্ধকারমুক্ত করতে নেওয়া হচ্ছে উদ্যোগ। দেশ স্বাধীন হয়েছে 4 দশকের বেশি সময় আগে, অথচ এখনো স্থানীয় সরকার ব্যবস্থা চলছে অনেকটা সেই ব্রিটিশ আমলের ব্যবস্থার আদলেই। এ কারণে বিশ্লেষকরা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন ঘটলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক ভোটাররা। পাশাপাশি রাজনীতিকরণের কারণে ভোটারদের সেবা দেওয়ার চেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জাতীয় নেতাদের তোষণ করাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করেন বিশ্লেষকরা। জিয়াউল হকের সহায়তায় মাহমুদ রাকিবের রিপোর্ট। 1885 সালে তৎকালীন ব্রিটিশ সরকার প্রত্যন্ত এলাকায় মৌলিক নাগরিক সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই অঞ্চলে প্রথম স্থানীয় সরকার ব্যবস্থা চালু করে, যা বঙ্গীয় স্থানীয় স্বায়ত্ত শাসন আইন বা বেঙ্গল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট নামে পরিচিত ছিল। দেশ স্বাধীন হবার পর স্থানীয় সরকার ব্যবস্থা বিভিন্ন আইন ও গেজেটের মাধ্যমে অবকাঠামোগত পরিবর্তন হলেও এটি এখনো চলছে সেই 19 শতকের ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থা অনুযায়ী। যদিও সময়ের সাথে সাথে সাধারণ মানুষের সেবা পাওয়ার প্রত্যাশার পাশাপাশি বেড়েছে মেম্বার কিংবা চেয়ারম্যানের উপর স্থানীয় সংসদ সদস্যদের প্রভাবও। ফলে ভোটাররা বঞ্চিত থেকে যাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা থেকে। কালভার্ট করব, ব্রিজ করব, এই করব, সেই করব, কিন্তু নির্বাচিত হওয়ার পরে তখন তাদেরকে আর আমরা খুঁজে পাই না। যে বরাদ্দ আমাদের মন্ত্রণালয় থেকে দেওয়া হয় তা একটি উপজেলার জন্য যথেষ্ট নয়। সংসদ সদস্যরা থাকেন, তাদের পরামর্শে আমাদের কাজ বাস্তবায়ন করতে হয়। বিশ্লেষকদের মতে নানা কারণে চেয়ারম্যান মেম্বারদের মধ্যে এখন স্থানীয় জনগণের জন্য কাজ করার চেয়ে রাজনৈতিক নেতাদের খুশি করার প্রবণতা বেড়েছে। ফলে স্থানীয় সরকার ব্যবস্থার মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। দিনে দিনে কি হয়েছে, প্রশাসন যন্ত্র শক্তিশালী হয়েছে, কিন্তু সেই তুলনায় ওই যে জনগণের প্রতিষ্ঠানটাকে কিন্তু আমরা তার সমতলে গড়ে তুলিনি। এই দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন এটা স্থানীয় পর্যায়েও সাংঘাতিক রকম বিকশিত হয়েছে। তৃণমূলের প্রতি দায়বদ্ধতা শক্তিশালী হওয়ার বদলে উপরের স্তরের পৃষ্ঠপোষকদের প্রতি দায়বদ্ধতাই আরো বেশি বড় ঘটনা হয়ে গেছে। সাংসদ হয়ে গেছে স্থানীয় সরকারের বস। এটা একেবারে উল্টো পথে হাঁটার ব্যবসা। তারা মনে করেন এই ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হলে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন তৈরির পাশাপাশি বাজেটেও স্থানীয় সরকার খাতে বরাদ্দ বাড়াতে হবে। স্থানীয় সরকার যদি শক্তিশালী হতো তাহলে একটা পরিবর্তন আনা যেত। রাজনীতি শুদ্ধ হলে স্থানীয় জাতীয় জায়গাতে এটার প্রভাব পড়বে। রাষ্ট্রীয় সম্পদের 1% বেশি তারা পাচ্ছে না। অ্যাটলিস্ট বাজেটের 15%, 15% সম্পদ ওখানে দেন এবং গ্রাজুয়ালি এটা বাড়ান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে সবার জন্য সমন্বিত আইন করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এতে করে ওভারল্যাপ হচ্ছে, একজনের সাথে দ্বন্দ্ব ফাসাদ হচ্ছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ভোলার মনপুরার সোলার মিনি গ্রিড প্লান্টের মাধ্যমে অন্ধকার থেকে মুক্তি পেয়েছে দুর্গম এলাকার 4 শতাধিক পরিবার। প্রতিদিনই বাড়ছে এর সুবিধাভোগীর সংখ্যা। এদিকে সোলার প্লান্টের এ সফলতাকে কাজে লাগিয়ে পুরো উপজেলাকে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। আর সেখানকার মানুষের স্বপ্ন পূরণে সৌরবিদ্যুতের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গ্রিড নেটওয়ার্ক স্থাপনের প্রচেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক নাসির উদ্দিন লিটনের তথ্য। উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সৌন্দর্যের দ্বীপ মনপুরা বিদ্যুতের অভাবে বছরের পর বছর অন্ধকারেই রয়ে গেছে। পিছিয়ে পড়া এখানকার মানুষের 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহের জন্য 2015 সালে উপজেলার বাংলা বাজারে বিশ্বব্যাংক ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ইটকলের সহায়তায় একটি সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হয়। 177 কিলোওয়াট এই বিদ্যুৎ প্ল্যান্টটি পাল্টে দিয়েছে একটি ইউনিয়নের মানুষের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা বাণিজ্য। ইতোমধ্যে উপজেলার 2টি ইউনিয়নে জরিপ কাজও শেষ হয়েছে। 24 ঘন্টা আমাদের বিদ্যুৎ ছিল না এবং আমরা 24 ঘন্টা বিদ্যুৎ পাইতেছি। আমরা সবসময় জেনারেটর আশা থাকতাম, সেটা এখন আর থাকা লাগে না। নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তাহলে এলাকার মানুষের উপকার হবে। ইউনিটটা যদি আরো সাশ্রয় করতো তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য বা জনসাধারণের জন্য আরেকটা উপকার হইতো। বিচ্ছিন্ন এ জনপদকে বিদ্যুতের আওতায় আনাকে স্বাগত জানিয়ে এর দাম দরিদ্র মানুষের আয়ত্তের মধ্যে রাখার দাবি জানিয়েছেন এ জনপ্রতিনিধি। এর যদি রেন্ট বেশি হয় তখন এটা তো বহন করা এই ধরনের জনবিচ্ছিন্ন নিম্ন স্তরের লোকের জন্য খুবই মরার উপরে কারাগার হবে। পুরো উপজেলাকে সৌর বিদ্যুতের আওতায় আনলে এখানে ব্যবসা বাণিজ্য সহ মানুষের জীবনযাত্রার উন্নতি হবে বলে আশা করেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। এলাকার মৎস্যজীবীদের এলাকা, ওখানে কিছু ডকইয়ার্ড গড়ে উঠতে পারে। ওখানে কোনো ডকইয়ার্ড ভালো নাই, বিশেষ করে বিদ্যুতের কারণেই নাই। বিদ্যুৎ যদি ব্যবস্থা ভালো, সেখানে এগুলো ব্যবস্থার উন্নতি হবে। আর জেলার এই শীর্ষ কর্মকর্তা জানালেন, মনপুরায় সৌর বিদ্যুতের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গ্রিড নেটওয়ার্ক স্থাপনের চেষ্টা চলছে। একটা রিপোর্ট আমরা বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি। আপাতত সোলার প্যানেল বিচ্ছিন্নভাবে সবাই যেটাকে হোম সিস্টেম বলে সেটা দিয়ে বিদ্যুৎ পাচ্ছে। মনপুরা উপজেলায় মাত্র 400 পরিবার গত 1 বছর ধরে মিনি গ্রিড প্ল্যান্টের মাধ্যমে 24 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে। বাকি পরিবারগুলো বিদ্যুৎহীন। সময় সংবাদ, ভোলা। বাড়তি লাভের আশায় আগাম শীতকালীন সবজি পরিচর্যা আর উত্তোলনে ব্যস্ত রংপুর অঞ্চলের কৃষকরা। এই অঞ্চলের চাহিদা মিটিয়ে ঢাকা সহ বিভিন্ন স্থানে যাচ্ছে এ সকল সবজি। আর বাড়তি উৎপাদনে লাভবান হওয়ায় দারুণ খুশি কৃষক এবং ব্যবসায়ীরা। কৃষি বিভাগ বলছে, এবছর অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আগাম শাকসবজির ফলন অনেক ভালো হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আরো জানাচ্ছেন মানিক সরকার। প্রকৃতিতে হেমন্ত এখন, উকি দিচ্ছে শীত, আর এরই মাঝে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম শাকসবজি। তাই এর পরিচর্যায় ব্যস্ত রংপুর অঞ্চলের কৃষকেরা। অতিবৃষ্টি এবং কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এ অঞ্চলে শীতকালীন শিম, ফুলকপি, পাতাকপি, লাউ আর ধনেপাতা সহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হয়েছে। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে আর দামও ভালো পাচ্ছেন তারা। এবারকে শাকসবজি আবাদ মোটামুটি ভালো হয়েছে, মোটামুটি পয়সাও ভালো হয়েছে। অবিশ্বাস বর্তমান পানি সেচিয়ে ভালো লাভ হয়েছে আর কি আমাদের। আর বৃষ্টি হওয়ার না কারণে এটা হলো আগুন নাগাছি পয়সা বেশি বেশি। শুধু পরিচর্যায় নয়, কোথাও কোথাও আগাম এসব সবজি স্থানীয় সহ দূর দূরান্তে বাজারজাত করা হচ্ছে। এতে করে লাভবান হচ্ছেন কৃষক এবং ব্যবসায়ীরা। এই জমিটা কিনছি আমি 65,000 টাকা দিয়ে, ঢাকা পাঠিয়ে দেবো। ভাগ্য ভালো হলে 1,20,000-30,000 বেচাইতে পারে। শ্যাম বাজারে নিয়ে যায় এবং কাউরন বাজারে বেগুন, মূলা এবং করল্লা। পুরো আসারা তাদের ভালো লাভবান হচ্ছে। ইনশাল্লাহ আমরা 2-1 পয়সা লাভ করতেছি। কৃষি বিভাগ বলছে, পরিমিত বৃষ্টিতে এবার শীতকালীন আগাম শাকসবজি ভালো হয়েছে। আগাম সবজি হিসাবে প্রায় 15,000 হেক্টর জমিতে কৃষকরা আবাদ করেছেন, বাজারে ইতিমধ্যে তুলতে শুরু করেছেন এবং ফলন ভালো পাচ্ছেন বলে আমরা আশাবাদী যে ভবিষ্যতে তারা আরো লাভবান হবেন। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 35,409 হেক্টর জমিতে শীতকালীন ফসলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ পর্যন্ত আবাদ হয়েছে প্রায় 22,000 হেক্টরে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দর্শক, রাজধানী মিরপুরে বিআইবিএম এ 2 দিন ব্যাপী শুরু হয়েছে বার্ষিক ব্যাংকিং সভা 2016। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুরে বিআইবিএম, বাংলাদেশ ম্যানেজমেন্ট অফ ব্যাংক ম্যানেজমেন্টের এখানে। সেক্ষেত্রে এখানে বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে। সেক্ষেত্রে সভার 2016 যে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং বিআইবিএম এর চেয়ারম্যান তিনি কিন্তু ইতিমধ্যেই বক্তব্য দিয়েছেন। সেক্ষেত্রে তিনি যে বিষয়গুলো বলেছেন যে বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকিং ব্যবস্থাপনা সহ সবকিছু মিলিয়ে কিন্তু 2016 সালে বিভিন্ন জটিলতা সবকিছু মিলিয়ে এরকম একটি জটিলতার মধ্য দিয়ে 2016 সাল পার করতে যাচ্ছে।
ব্যাংকিং কার্যক্রমের সব ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সবকিছু মূলে কিন্তু যে বিষয়টি তিনি তুলে ধরেছেন, সেই বিষয়গুলোর মধ্যে যে মন্দা সহ বৈশ্বিক যে জটিলতা, সেগুলো সবকিছু মিলিয়ে ব্যাংকিং ব্যবস্থার যে আর্থিক সবকিছু মন্দা অবস্থা এবং ব্যাংকিং যাত্রায় যে বিভিন্ন প্রকার জটিলতা এবং দুর্নীতি সবকিছু মিলে তিনি যেটি বলেছেন যে সেটি হচ্ছে যে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংকগুলো, দেশের আর্থিক যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো তাদের 2016 সাল পার করতে যাচ্ছে। তবুও এর মধ্য দিয়েও বিভিন্ন আর্থিক সম্ভাবনা, আগামী দিনে বিভিন্ন সম্ভাবনা নিয়ে কিন্তু বিভিন্ন কথা বলেছেন যে নানা জটিলতা থাকলেও বিভিন্ন ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ এবং পলিসি গ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু 2015 সালে ডোমেস্টিক ক্রেডিট যে পরিমাণ হয়েছে সে কিন্তু 10.9% পর্যন্ত ডোমেস্টিক ক্রেডিট হয়েছে। এছাড়া বেসরকারি খাতের যদি প্রবৃদ্ধি অনুযায়ী তিনি বলেছেন যে 13.80% বেসরকারি খাতে প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া টার্গেট যেটি ছিল যে 14.3% বেসরকারি খাতে, সেই অনুযায়ী কিন্তু 13.8% ইতিমধ্যেই বেসরকারি খাতে তার প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। সেই ক্ষেত্রে 2015 সালে যে কার্যকরী যে পদক্ষেপগুলো তারা নিয়েছে, সেই পদক্ষেপের মধ্যে কিন্তু 2016 সালের যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু ব্যাংকিং এখানে যে খন্দকার অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ তিনি যে কথাগুলো বলছেন সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু রয়েছে যে সার্বিকভাবে ব্যাংক ম্যানেজমেন্ট এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম পরিচালনায় শুদ্ধ অভিযান সহ বিভিন্ন যে কার্যক্রম তারা হাতে নিয়েছেন, এর মধ্যে কিন্তু আরো বেশ কিছু যে বিষয়গুলো তিনি বলেছেন যে 2015 সালে মেইনটেইন এর ক্ষেত্রে ইলেকট্রনিক ডাটাবেস তারা গ্রহণ করেছেন। ইলেকট্রনিক ডাটাবেস ক্ষেত্রে যে সফলতা তারা পেয়েছেন, সেই সফলতার মধ্য থেকে কিন্তু দুর্নীতি সহ সার্বিক যে কার্যক্রমগুলোর শুদ্ধতা এগুলো কিন্তু চলে এসেছে। এছাড়া আপডেটিং ল্যান্ডিং গাইডলাইন্স তারা দিয়েছেন। এক্ষেত্রে গিভিং ইনসেন্টিভ ফর রিকভারি অফ এনপিএল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু সার্বিকভাবেই ব্যাংকের যে কার্যক্রম এবং ব্যাংকের যে ডাটা কার্যক্রমের জন্য শুদ্ধ অভিযান দরকার এবং সার্বিকভাবে দুর্নীতিমুক্তভাবে এবং সুন্দরভাবে পরিচালনার জন্য, দক্ষতার সাথে পরিচালনার জন্য যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো কিন্তু তারা সুন্দরভাবে পরিচালনা করছেন, এই কথাগুলো কিন্তু এখানে বলছেন। এবং দুদিন ব্যাপী সার্বিকভাবে এই সাধারণ সভায় আজকে থেকে শুরু হয়েছে, সকাল 10টায় যেহেতু এই প্রোগ্রামটি শুরু হলো এবং আগামীকাল কিন্তু বিকেল 5টা পর্যন্ত এই প্রোগ্রামটি চলবে। সেক্ষেত্রে দুদিন ব্যাপী এই বার্ষিক সভায় ব্যাংকিং খাতের এবং আর্থিক সম্ভাবনা বিভিন্ন কিছু সব মিলে ট্রেড বাণিজ্য যেটি বলে আমরা সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু বিভিন্ন বিষয়গুলো নিয়ে এই ব্যাংকিং সাধারণ সভায় কিন্তু বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সেক্ষেত্রে দুদিনব্যাপী এই সভায় যে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফজলে কবির এবং এখানে আরো উপস্থিত থাকবেন এর বিকেলের যে সেশনটি, সেই সেশনটি থাকবেন ডেপুটি গভর্নর আবু হেরা রাজি হাসান। সেক্ষেত্রে ইমতিয়াজ এখন পর্যন্ত গভর্নর কিন্তু এখন এই প্রোগ্রামে উপস্থিত আছেন। সেক্ষেত্রে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। ইমতিয়াজ। দর্শক, রাজধানী মিরপুরে বিআইবিএম এ দুদিনব্যাপী শুরু হয়েছে বার্ষিক ব্যাংকিং সভা। সেই খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। চলে যাচ্ছি পরের খবরে। প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ হানা দেয় উপকূলীয় জেলা পটুয়াখালীতে। আর দুর্যোগ মোকাবেলায় জেলার মানুষের বিপরীতে সাইক্লোন সেন্টার রয়েছে মাত্র 331টি। তাতে জেলার 10 ভাগের 1 ভাগ মানুষেরও জায়গা হয় না। এ কারণে ঘূর্ণিঝড় সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কে থাকে লাখ লাখ মানুষ। তবে জেলা প্রশাসন বলছে সংকট সমাধানের চেষ্টা চলছে। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী জেলার 8টি উপজেলার মানুষ প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন সাগর পাড়ের দ্বীপ উপজেলা রাঙ্গাবালী। উপজেলাটি জেলার সবচেয়ে বড় নদী আগুনমুখার তীরে অবস্থিত। এখানে 1.5 লক্ষ মানুষের বিপরীতে সাইক্লোন সেন্টার রয়েছে মাত্র 16টি। এই অবস্থায় প্রাকৃতিক দুর্যোগ এলে ঝুঁকি ও কষ্টের সীমা থাকে না চরাঞ্চলবাসীর। সিডোর, আইলা ও মহাসেনের মতো প্রলয়ঙ্কারী দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের জন্য পর্যাপ্ত সাইক্লোন সেন্টার না থাকায় প্রাণ হারায় অনেকে। বন্যা হইলে আমাদের ক্ষতি হয়, আমরা দৌড়দৌড়ি করে সাইক্লোন সেন্টার যাইতে পারি না, অনেক দূরত্ব সাইক্লোন সেন্টার। বন্যায় কোনো আশ্রয় কেন্দ্র নাই, আমরা যে কোন জায়গায় দাঁড়াবো বন্যা হইলে সেই জায়গার কোনো স্থান নাই। সাইক্লোন শেল্টারগুলো খুব দূরে এবং পরিমাণের সংখ্যায় খুব কম, এজন্য সেখানে যাওয়া অনেকেরই সম্ভব হয় না। আসলে আশ্রয় কেন্দ্র এটা একটা মাটির টিলে, বর্ষা হইলে তো এখন থাকা যায় না।
এদিকে বন্যা ও জলোচ্ছ্বাসের ঝুঁকির কথা মাথায় রেখে জেলায় পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণের চেষ্টা চলছে বলে জানালেন পটুয়াখালী জেলা প্রশাসক। ইতিমধ্যে 331টি সাইক্লোন সেন্টার নির্মিত হয়েছে। এছাড়া 35টি সাইক্লোন সেন্টার নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া এ সকল দপ্তর কর্তৃক 80টি সাইক্লোন সেন্টার নির্মাণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি যে নির্মাণাধীন সাইক্লোন সেন্টার এবং প্রস্তাবিত সাইক্লোন সেন্টার সমূহ নির্মিত হলে এই এলাকার মানুষ সহজে দুর্যোগকালীন সময়ে আশ্রয় নিতে পারবে। সরকারি পরিসংখ্যানে পটুয়াখালী জেলার জনসংখ্যা 16 লাখ। জেলায় সাইক্লোন সেন্টার রয়েছে 350 আর মাটির কেল্লা 56টি, যাতে দুর্যোগের সময় আশ্রয় নিতে পারে মাত্র 1.25 লাখ মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী। দর্শক, বাংলাদেশের সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পজিটিভ কিছু রেসপন্স আমরা পাব। থ্যাংক ইউ। দর্শক, বাংলাদেশের সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম সেখানে। ফিরছি পরের খবরে। পুঁজিবাজার সংস্কারে এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়ের পরামর্শ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম। শনিবার 3 দিনব্যাপী আয়োজিত বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপোর শেষ দিনে আয়োজিত এক সেমিনারে এ পরামর্শ দেন তিনি। এছাড়া বিনিয়োগকারীদের নিজেদেরকে শুধুমাত্র ভুক্তভোগী না ভেবে তাদেরকেও পুঁজিবাজারে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে গ্রহণযোগ্য হিসাব নিরীক্ষণের আহ্বান জানান বক্তারা। এবং যে এটা কর্পোরেট ওয়ার্ল্ডের স্বার্থেই সেগুলির সিএফও ইজ এ প্রফেশনাল। বিনিয়োগকারীরা আপনারা যে শুধুমাত্র নিজেদেরকে ভিকটিম হিসেবে দেখবেন, অর্থাৎ অমুকে এই অন্যায় কাজ করেছে, অমুকে এই অন্যায় কাজ করেছে, সুতরাং আমি ভিকটিম হয়ে গেছি, আমার বিরাট ক্ষতি হয়ে গেছে, এই মানসিকতা থেকে বেরিয়ে আপনাদেরকেও একটা প্রোঅ্যাক্টিভ রোল নিতে লাগবে। যে রেগুলেটরি প্রতিষ্ঠান যেগুলো আছে, নিয়ন্ত্রণ সংস্থা যেগুলো আছে, তাদের মধ্যে সমন্বয় আনা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে বাইরে বেশ অভিযোগ আছে যে সমন্বয়হীনতার যথেষ্ট অভাব আছে। শুধু তাই না, কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা প্রতিদ্বন্দ্বী মনোভাব আছে। রাজধানীর বনানীতে 2 দিনব্যাপী সাপ্তাহিক কৃষক বাজার আজ শেষ দিন। গতকাল বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে কৃষক বাজার শুরু হয়। বাজারে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা নিজেদের উৎপাদিত সবজি নিয়ে হাজির হয়েছেন। অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত শীতকালীন নানা সবজির পসরা সাজিয়ে বসেন তারা। কোনো প্রকার মধ্যস্বত্বভোগী ছাড়াই পণ্য নিয়ে আসায় রাজধানীর অন্যান্য বাজারের তুলনায় কিছুটা কম দামে শীতকালীন সবজি বিক্রি হচ্ছে এই বাজারে। আর দাম কম হয় স্বস্তিতে পণ্য কিনছেন ক্রেতারা। বিকেল পর্যন্ত বাজার খোলা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। এখানে ফরমালিন মুক্ত মানে শিওর হইতেছি এবং ভালো ফ্রেশ মনে করে এখান থেকে কেনাকাটা করতেছি। মোটামুটি দামটা মিডিয়াম। গতকাল বেচা কেনা করছি আমরা ভালো, আজকেও যা আসতেছে প্রত্যেকেই যারা যারা আসতেছে কিছু না কিছু কিনে নিয়ে যাচ্ছে। ফুলকপি 25 টাকা পিস বেচতেছি, পাতাকপি বেচতেছি 30 টাকা পিস, 30-35 লাউ, মরিচ বিক্রি হচ্ছে কত 40 টাকা। মানব সম্পদ উন্নয়নের ফলেই বাংলাদেশের রপ্তানি খাতে উন্নয়ন সম্ভব হয়েছে। ষষ্ঠ এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল সন্ধ্যায় রাজধানী একটি হোটেলে রপ্তানি খাতে সেরা 5 প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে এইচএসবিসি। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রান্সওয়া দা মেরিকো সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রপ্তানি খাতে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল ডিবিএল গ্রুপ, হামিম ডেনিম লিমিটেড, এপিক গার্মেন্টস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ট্রেডেক্সেল গ্রাফিক্স লিমিটেড। That has been very rewarding. We have seen this year it calls for some attention. মেশিনের পেছনে বাংলাদেশের জনশক্তি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রপ্তানি খাতে এ পর্যায়ে আসার পেছনে সবচেয়ে বড় অবদান মানব সম্পদ। ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে দরকার সততা, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ক্যারিয়ার
কোয়েস্ট ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং সেক্টর শীর্ষক আলোচনা সভায় একথা বলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে সূর্য চৌধুরী। শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কার্যালয়ে ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেন বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। পরে আইডিএলসি ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন আইডিএলসি ব্যাংকের সিইও আরিফ খান এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাজিব শারাফাত। বিজয়ের ৪৫ বছর লাল সবুজের মহোৎসবের দ্বিতীয় দিনে রাজধানীতে মঞ্চস্থ হল নাটক রক্তপথ। প্রতিবাদ প্রতিরোধ শিরোনামে এই অনুষ্ঠানে নাটকটি মঞ্চস্থ করে প্রাচ্যনাট্য। দ্বিতীয় দিনের কর্মসূচির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এছাড়া ওয়ান মোর জিরো কমিউনিকেশন এর প্রধান উপদেষ্টা জনাব দেলোয়ার হোসেন রাজা, ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, মঞ্চ নাটক হল সমাজ পরিবর্তনের এক মোক্ষম হাতিয়ার। তাই মহোৎসবের দ্বিতীয় দিনে মঞ্চ নাটকের আয়োজন করা হয়েছে। বিজয়ী হয়ে প্রাদেশিক সরকার গঠন করে যুক্তফ্রন্ট। বাঙালির শাসন মেনে নিতে না পেরে প্রাদেশিক সরকার ভেঙে দেয় কেন্দ্রীয় সরকার। ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে। মোবাইল ব্র্যান্ড স্যামসাং এর ব্যবসায়িক উন্নয়ন ও সম্প্রসারণে এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেড গুলশান এভিনিউতে ৫৪তম আউটলেট উদ্বোধন করেছে। সম্প্রতি এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর এবং স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সিউ ইউয়ান সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা শহর ও এর আশপাশের নদী দূষণ নিয়ে রাজধানীর সিডাপ মিলনায়তনে সেমিনার চলছে। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনি জানেন যে অব্যাহত দূষণের কারণে ঢাকা আশপাশে যে নদীগুলো আছে, বুড়িগঙ্গা, শীতলক্ষা সহ অন্যান্য নদীগুলো ক্রমেই সেগুলো ব্যবহার উপযোগী হয়ে পড়ছে এবং ভবিষ্যতে যে আমাদের নিরাপদ পানির উৎস সেটা নিয়ে অনেকটা এখন হুমকির সম্মুখীন। এবং সেই প্রেক্ষাপটটি বিবেচনা করে প্লাজমা পাস রিসার্চ ল্যাবরেটরি এবং ঢাকা ওয়াসার যৌথ উদ্যোগে ঢাকার আশপাশে যে ৬টি নদী আছে সেই নদীগুলোর পানির দূষণের মাত্রা কেমন আছে এবং সেগুলো ব্যবহার উপযোগী কিনা এবং যেসব মানদণ্ডের ভিত্তিতে পানি গুণগত মান নির্ধারণ করা হয় সেই বিষয়গুলো গবেষণা করা হয় এবং সেই আজকে এই সিডাপ মিলনায়তনে প্লাজমা প্লাস অ্যাপ্লিকেশন রিসার্চ ল্যাবরেটরি এবং ব্রতির উদ্যোগে একটি সেমিনার আয়োজন করা হয়েছে এবং এখানে পানি সম্পদ মন্ত্রী আনিসুল হক মাহমুদ সহ অন্যান্য পানি বিশেষজ্ঞরা উপস্থিত আছেন এবং এখানে এখন পর্যন্ত যে রিপোর্টে আমাদেরকে জানানো হয়েছে যে বর্তমান প্রায় ১,৭০,০০,০০০ অধিবাসী যে ঢাকা মহানগরীতে সুপেয় পানি বা পানির চাহিদা প্রতিদিন ৩০০ কোটি লিটার এবং এর ৭৮% ভূগর্ভস্থ উৎস থেকে ওয়াসার ৭৩০টি গভীর নলকূপের মাধ্যমে উত্তোলিত হয়। বাকি ২২% পানি আসে নদীর পানি পরিশোধনের মাধ্যমে। কিন্তু এসব নদীর পানিতে একদিকে যেমন ক্রমবর্ধমান হারে দূষণ ঘটেই চলেছে, অন্যদিকে যোগ হচ্ছে নতুন নতুন দূষণের উপাদান। বিশেষ করে কৃষিতে নাইট্রোজেনাস ফসফেটিক সারের মতো রাসায়নিক ব্যবহার বেড়ে যায়, সেগুলোর পানির ধুয়ে নদীতে মিশছে এবং মাত্রাতিরিক্ত অ্যামোনিয়ার কারণে সায়দাবাদে যে পানি শোধনাগার আছে শীতলক্ষা পানি শোধন ক্রমে কঠিন হয়ে পড়েছে। এবং এখানে আরেকটি বিষয়, যেটা পানি শুধু যে আমাদের খাবারের জন্য ব্যবহার হয় তা না, জীববৈচিত্র্য, জলজ প্রাণী, শিল্প সব বিভিন্ন দৈনন্দিন ব্যবহারের জন্য পানি ব্যবহার হয়ে থাকে এবং সেটার জন্য যে নির্ধারণ যে 12টি মাত্রা আছে সেই মাত্রা হচ্ছে অতিরিক্ত যে নির্ধারিত মাত্রা তার চেয়ে অনেক বেশি দ্রবীভূত অক্সিজেন রয়েছে এবং সে কারণেই যে পানির নিরাপদ পানির যে উৎস সেটা নিয়ে অনেকটা চ্যালেঞ্জের সম্মুখীন এবং সেই বিষয়টি এবং এখানে প্লাজমা পাস রিসার্চ ল্যাবরেটরির পক্ষ থেকে যে গবেষণাটি করা হয়েছে সেটি 2015 এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস পর্যন্ত এই গবেষণাটা তারা করা হয় এবং এর মধ্যে 10-12টি মানদণ্ড ব্যবহার করা হয়েছে
এই 6টি নদী তীরে অবস্থিত শিল্প এলাকার পানি পরীক্ষা করা হয়েছে বিশেষভাবে, এবং যে স্বীকৃত মানদণ্ডগুলো আছে যেগুলোর মাধ্যমে আসলে পানির গুণগত মান নির্ধারণ করা হয় সেগুলো হচ্ছে পানির পিএইচ, ডিজলভ অক্সিজেন, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখানে যে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে দ্রবীভূত অক্সিজেন সেটা প্রতি গ্রামে প্রতি লিটারে প্রায় 4 মিলিগ্রাম থাকার কথা, কিন্তু এই প্রতিবেদন বা সমীক্ষায় যেটি বেরিয়ে এসেছে সেখানে দেখানো হয়েছে যে মাত্র 0.1 মিলিগ্রাম আছে। এছাড়া অধিকাংশ নদী বিশেষ করে বুড়িগঙ্গা, শীতলক্ষা, বংশী এবং যে নদীগুলো আছে সব, এবং তারা 4টি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছেন যে ইয়েলো, লাল, সবুজ, বাদামি, এবং এক্ষেত্রে যে সবুজ সেটা খুবই কম পাওয়া গেছে। অধিকাংশ নদীর পানিতে দেখা গেছে যে রেড এবং ব্রাউন, এবং সেক্ষেত্রে পরিশোধন ছাড়া ভবিষ্যতে কোনো নদীর পানি ব্যবহার করা যাবে না বলে এই গবেষণা প্রতিবেদন বলা হয়েছে। এবং তারা বলছেন যে এখন পর্যন্ত তারা যে পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখেছেন যে আসলে আগামীতে পরিশোধন ছাড়া কোনো পানি আসলে খাবার জন্য ব্যবহার করা যাবে না, এবং ভবিষ্যতে যাতে আমাদের পানির নিরাপদ যে উৎস আছে সেই উৎস থেকে যাতে আমরা খাবার আর পানি ব্যবহার যেন সংকট না হয়, সে কারণেই এই পানির অবস্থা বিশেষ করে অবস্থাটা দেখার জন্যই এই গবেষণা প্রতিবেদন। ইমতিয়াজ, এই ছিল আমার কাছে সিডাব মিলনায়তন থেকে ঢাকা এবং যে আশপাশের যে 6টি নদী আছে সেগুলো নিয়ে আজকে সেমিনারে সর্বশেষ। দর্শক, ঢাকা শহর ও এর আশপাশের নদী দূষণ নিয়ে রাজধানী সিডাব মিলনায়তনে চলছে সেমিনার, আর সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজেরা শুলি। চলে যাচ্ছি পরের খবরে। রামপাল ইস্যুতে সরকার তার অবস্থানে দৃঢ় রয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ইউনেস্কো রিপোর্ট বাধা হয়ে দাঁড়াবে না। তবে প্রতিমন্ত্রীর এ বক্তব্যকে দুঃখজনক উল্লেখ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক বলছেন, রামপাল নিয়ে ইউনেস্কো ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বক্তব্য আমলে নেওয়া উচিত সরকারের। তাফসির বাবুর রিপোর্ট। সুন্দরবনের কাছে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগের পর থেকেই এর বিরোধিতা করে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করে ইউনেস্কো। সংস্থাটির এই আশঙ্কার বিপরীতে শনিবার সিলেটে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ইউনেস্কোর প্রতিবেদন রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কোনো বাধা হবে না। এনভায়রনমেন্ট এফেক্ট হবে না টেকনোলজিক্যালি যদি আমরা ধরি, বা আদার সাইডগুলো আমরা চিন্তা ভাবনা করছি। ইউনেস্কো তার অবস্থানটা বলেছেন, আমরা আমাদের অবস্থানে কাজ চলছে। পদ্মা সেতু হয়ে গেলে বিদ্যুতের ডিমান্ড সেখানে বেড়ে যাবে প্রায় 4 থেকে 5,000 মেগাওয়াট। তো এখানে 1300 মেগাওয়াট ইজ নাথিং, আমাদেরকে করতে হবে আরো বেশি, 4 থেকে 5,000। সো আমরা সেদিকে যাচ্ছি। মন্ত্রীর এই মন্তব্যে হতাশা প্রকাশ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই রামপালে আপত্তি দিয়েছিল ইউনেস্কো। এটা দুঃখজনক। ইট ইজ আপ টু দ্য গভর্নমেন্ট, তাদের মর্জি। তারা যদি সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানীদের সমস্ত বিজ্ঞান ভিত্তিক যুক্তিকে অস্বীকার করে, ওইটাই বলে যে না সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, তো গভর্নমেন্ট উইল বি দ্য চ্যাম্পিয়ন। তিনি জানান, রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি হারাতে পারে সুন্দরবন। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শান্তিনগরে এক্সিম ব্যাংকের 113তম শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্য দিয়ে শাখাটির উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকিং সেবার সাথে, কারণ আপনাদের এই বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বিশিষ্ট ফিদাকে যে আনুষ্ঠানিকভাবে এক্সিম ব্যাংকের 113তম শান্তিনগর শাখার অবাধ তথ্য প্রযুক্তির যুগে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতায় সাইবার হামলা সম্পর্কে সচেতন হতে হবে সব শ্রেণী পেশার মানুষকে। সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের সেমিনারে এসব কথা বলেন আইটি বিশেষজ্ঞরা। রাজধানীর সফটওয়্যার টেকনোলজি পার্কে বিআইটিএম আয়োজিত এই সেমিনারে অংশ নেয় সব শ্রেণী পেশার মানুষ। সেমিনারে ভিডিও কনফারেন্সে সাইবার সিকিউরিটি নিয়ে সবার প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্রের আইটি বিশেষজ্ঞ চার্লস। এ সময় বক্তারা বলেন, ব্যক্তিগত কিংবা রাষ্ট্রীয়ভাবে আইটি খাতে বড় ধরনের ক্ষতি থেকে পরিত্রাণ পেতে দরকার সব মহলের সর্বোচ্চ সচেতনতা। দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। ওপেকের জ্বালানির উত্তোলন কমানোর সিদ্ধান্তের পর বিশ্ববাজারে 4.5% বেড়েছে জ্বালানি তেলের দাম। বর্তমানে ব্যারেল প্রতি জ্বালানি তেল বিক্রি হচ্ছে $54 দরে। চলতি বছরের মধ্যে এ দর সর্বোচ্চ।
গেল বুধবার 2017 সালের জানুয়ারি থেকে জ্বালানি তেলের উত্তোলন দৈনিক 12 লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয় জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। এর মধ্যে শুধু সৌদি আরবে জ্বালানির উত্তোলন দৈনিক 5 লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয়। রাশিয়া দৈনিক 3 লাখ ব্যারেল জ্বালানি উত্তোলন কমানোর কথা রয়েছে। টানা 8 বছর পর ওপেকের এই সিদ্ধান্তের পরপরই বিশ্ববাজারে চলতি বছর প্রথমবারের মতো $50 উপরে আসে জ্বালানির দর। A Commerce spokesman says it now considers a minimally processed condensate a petroleum product. Current law allows for U.S. exports of refined fuel products like gas. যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা অন্যত্র সরিয়ে নেওয়ার আগে মার্কিন ব্যবসায়ীদের এবং কোম্পানিগুলোকে দ্বিতীয়বার ভাবার জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ব্যবসায়িক এক সেমিনারে তিনি আরো বলেন, যৌক্তিক কোনো কারণ ছাড়াই কোম্পানিগুলোর ব্যবসা বা কর্মকর্তা-কর্মচারীদের অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে ব্যবসায়িক কর 35% থেকে 15% নামিয়ে আনা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রই নতুন আরও কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তা বেশি নিরাপদ হবে বলেও আশ্বস্ত করেন তিনি। Consumer spending in February rose to a 7-month high as pain at the pump didn't stop shoppers from hitting the malls. The Commerce Department also said spending in January was higher than first announced. The report suggests consumer spending helped. পরিবেশ দূষণ কমাতে চীনে বিলাসবহুল গাড়ি কেনার ক্ষেত্রে 10% অতিরিক্ত কর আরোপ করছে সরকার। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন থেকে বিলাসবহুল গাড়ি কিনতে গেলে ব্যয় করতে হবে সর্বনিম্ন $1,88,000। এ কর BMW, মার্সিডিজ বেঞ্জ, ডেমলার, ফেরারি, পোর্শে, রোলস রয়েস এবং অডির ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তের সমালোচনা করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে, এই কর আরোপ স্বল্প সংখ্যক ক্রেতাদের আরও নিরুৎসাহিত করবে। এদিকে সরকারি পর্যায়ের কর্মকর্তাদের বিলাসবহুল গাড়ি না কেনার জন্য নতুন রুল জারি করেছে বেইজিং। চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিলাসবহুল গাড়ির দাম বিশ্বের অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর গাড়ির চেয়ে তুলনামূলক কম হওয়ায় কর আরোপের আরেকটি কারণ। এ সময় বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের রিজার্ভ চুরির অর্থ ফেরত না দেওয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা ফিলিপিন্স গণমাধ্যমের। মামলার প্রস্তুতি নিচ্ছে আরসিবিসি ব্যাংক, সিএনএন-এ খবর প্রকাশ। প্রতি বছর অর্ধেকের বেশি আসন খালি থাকছে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বাণিজ্যিক মনোভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। আইনি দুর্বলতায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছে ইউজিসি। সীমান্তে কঠোর নজরদারির পরও ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। স্থানীয়দের অভিযোগের আঙুল বিদেশি এনজিওগুলোর দিকে। এবং স্বাধীনতার 45 বছরেও অনেকটা ব্রিটিশ আমলের আদলেই চলছে স্থানীয় সরকার ব্যবস্থা। অবকাঠামোগত উন্নয়ন হলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।